প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদদের সম্পর্কে আলোচনা চলছে, তা আজকে একটু নতুনভাবে তোমাদের সামনে আলোচনা করব। একটা অডিও শুনতে পাবে, কিছু চিত্র দেখতে পাবে, কিন্তু আমাকে পাবে না। তো যেটা একটা ভাগ আছে ভূমধ্য সাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। তাহলে আমাকে জানতে হবে কি ভূমধ্য সাগরীয় জলবায়ু আফ্রিকার কোন কোন অঞ্চলে দেখা যায়। তো ভূমধ্য সাগরীয় জলবায়ু আফ্রিকার যে মানচিত্র দেখতে পাচ্ছি, মিশর, লিবিয়া, তিউনেসিয়া, আলজেরিয়া, মরক্কো ইত্যাদি দেশের ভূমধ্যসাগর উপকূলবর্তী অর্থাৎ উত্তর অংশগুলিতে, এই জায়গাগুলিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। দক্ষিণ দিকে আছে আফ্রিকার যে ভেল্ড অঞ্চল রয়েছে, এই ভেল্ড অঞ্চলের নিচের দিকে দক্ষিণ পশ্চিম এই অংশটুকুতেও মানে মানচিত্রটা দেখলে আরও স্পষ্ট হয়ে যায়, এই জায়গাতেও ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় বা দেখা যায়। এই জলবায়ুর কতকগুলি বৈশিষ্ট্য রয়েছে। এক, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হল গ্রীষ্মকালে এখানে উষ্ণতা থাকে। গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক, আর শীতকাল আর্দ্র ও শীতল। অর্থাৎ শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটা প্রধান বৈশিষ্ট্যই হল শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু কয়েকটা বৈশিষ্ট্য হলো, গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে এই অঞ্চলে। গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তো মানচিত্রটা আমরা দেখলে স্পষ্ট হয়ে যাব। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। পূর্ব দিক থেকে এশিয়া যে আছে, এশিয়ার যে বিভিন্ন দেশগুলো আছে, তো বঙ্গোপসাগর, আরব সাগর ইত্যাদি থেকে যখন আয়ন বায়ু প্রবাহিত হয়ে আসে, তখন এশিয়ার উত্তর পশ্চিমের দেশগুলিতে বৃষ্টিপাত হয়ে যায়। যখন পূর্বের দেশগুলিতে বৃষ্টিপাত হয়ে যায়, যখন এই অঞ্চলগুলোতে পৌঁছায় তখন ওই বায়ুতে জলীয়বাষ্প থাকে না, ফলে বৃষ্টিপাত হয় না। এই জন্য গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় না। কিন্তু শীতকালে যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, তখন ভূমধ্যসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প নিয়ে আটলান্টিক মহাসাগর থেকেও জলীয়বাষ্প নিয়ে যখন এই অঞ্চলগুলোতে প্রবেশ করে, আর্দ্র থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে। এজন্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, আর পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে এখানকার আমরা তাপমাত্রা পেয়ে গেছি। শীতকালে তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে গড়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এখানে সারা বছর বৃষ্টিপাতের পরিমাণ থেকে 50 থেকে 75 সেন্টিমিটার, যদিও কখনো কখনো 50 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদগুলি হলো, যে সমস্ত উদ্ভিদ জন্মায় ওই সমস্ত উদ্ভিদগুলি হলো ওক, কোয়ার্ক, বীচ, উইলো, আখরোট, ডুমুর, জারা, জলপাই ও বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়।
তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কর্ক, ওক, বীচ, উইলো, আখ্র, ডুমুর, জারা, জলপাই ও বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এই অঞ্চলে যেহেতু আর্দ্র শীত ঋতু ও শুষ্ক গ্রীষ্ম ঋতুর সঙ্গে খাপ খাওয়ার জন্য উদ্ভিদের শিকড়গুলি খুব লম্বা হয়, অর্থাৎ মাটির খুব ভেতরে এই যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলে উদ্ভিদগুলো মাটির খুব ভেতরে প্রবেশ করে জল সংগ্রহের জন্য। কি জন্য? ঋতুর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। শীতকালে বৃষ্টিপাত হয়, আবার গ্রীষ্মকালে হয় না, এই জন্য খাপ খাওয়ানোর জন্য, অভিযোজন করে নেওয়ার জন্য শিকড়গুলি খুব লম্বা হয়। যে কাণ্ডগুলো থাকে কর্ক জাতীয় পদার্থ দ্বারা ঢাকা, আর পাতার ওপরে মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকে। তাহলে কর্ক জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে কাণ্ডগুলি, এবং পাতার ওপরে মোম জাতীয় পদার্থ দ্বারা প্রলেপ থাকে। ফলগুলি ও বীজগুলি রসে পরিপূর্ণ থাকে। কারণ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে এই যে এই অংশ আর এই অংশগুলো সারা বছর ধরে ঝিরঝিরে বৃষ্টিপাত হয়, এজন্যই ফলগুলি রসে টয়টম্বুর বা পরিপূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা জেনে গেলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন কোন জায়গায় দেখা যায় এবং তাদের স্বাভাবিক উদ্ভিদগুলি সম্পর্কে আমরা জানলাম। এবার যে অংশটা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার একদম দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্বের কিছু অংশ বাদ দিয়ে, উপকূলীয় অংশ বাদ দিয়ে মধ্যবর্তী জায়গাটায় স্টেপ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল। স্টেপ জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল এ অংশ হচ্ছে দক্ষিণ আফ্রিকার উচ্চভূমি। এই যে দক্ষিণ আফ্রিকা আছে, এই দক্ষিণ আফ্রিকার উচ্চভূমি আর ভেল্ট অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এছাড়া দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি আর ড্রাকেন্সবার্গ পর্বতের মধ্যবর্তী উচ্চভূমিতে 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রীষ্মকাল উষ্ণ আর আর্দ্র থাকে, এবং শীতকাল শুষ্ক এখানে জলবায়ুটা কিছুটা চরমভাবাপন্ন, অর্থাৎ চরমভাবাপন্ন বলতে বোঝায় এই ধরনের জলবায়ুতে এটা দেখতে পারো চরমভাবাপন্ন মানে গ্রীষ্মকালে খুব গরম আর শীতকালে খুব ঠান্ডা, এ ধরনের জলবায়ুকে বলা হয় চরমভাবাপন্ন জলবায়ু। তো এই অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ আর শীতকাল বেশ ঠান্ডা, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 40 সেমির কম। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল হলো কিছুটা চরমভাবাপন্ন। এই জায়গাটা যে দেখা যাচ্ছে এই জায়গার জলবায়ু হচ্ছে চরমভাবাপন্ন। এই অংশটা যে দেখা যাচ্ছে আলাদা কালারের চরমভাবাপন্ন। গ্রীষ্মকাল উষ্ণ আর শীতকাল বেশ ঠান্ডা, বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলে বলছে 40 সেন্টিমিটারের কম হয়ে থাকে। তাহলে নাতিশীতোষ্ণ তৃণভূমির আমরা দেখতে পেলাম অবস্থান কালাহারি মরুভূমি, যেটা দক্ষিণ আফ্রিকার দেখেছি। এই জায়গাগুলোতে যে কালাহারি মরুভূমিগুলো আছে এই অঞ্চলগুলোতে দেখা যায় নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে উদ্ভিদগুলো আছে কয়েকটা বৈশিষ্ট্য এখানে উদ্ভিদগুলো হচ্ছে
এসপার্টো ও আলফা ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো ইত্যাদি গাছ এখানে জন্মায়। এটা হচ্ছে ভেল তৃণভূমির। আর দক্ষিণ আফ্রিকার ওই সমভূমি এলাকায় খসখসে গাছ ও সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে ভেল্ড বলে। ভেল্ড, ভয়েকার লয়ডয় একার ভেল্ড। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভেল্ড, এই ভেল্ড বলা হয় দক্ষিণ আফ্রিকার তৃণভূমি অঞ্চল। এর বৈশিষ্ট্য কি হচ্ছে তাহলে? এখানকার ঘাসগুলি ছোট, খসখসে ও নরম প্রকৃতির হয়। নাতিশী তৃণভূমি ঘাসগুলি খুব ছোট, খসখসে ও নরম প্রকৃতির হয়। তৃণভূমিটি মেষ চারণ ক্ষেত্র রূপে ব্যবহৃত হয়। যেহেতু ছোট ছোট ঘাস জন্মায়, এজন্য এই অঞ্চলে মেষগুলি বিচরণ করে, অর্থাৎ তাদের খাবারের সন্ধানে এই অঞ্চলগুলোতে যায়। এই যেটা আছে আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমি চিত্র, যে দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমির চিত্র, এটা এই জায়গাগুলোতে দেখা যায়। দক্ষিণ আফ্রিকার এই অংশ ভেল্ট নামে পরিচিত। তৃণক্ষেত্রগুলো যে আছে এই জায়গাটা ভেল্ট নামে পরিচিত। আফ্রিকার এই যে এই অংশটা দেখা যাচ্ছে, এই অংশই হচ্ছে চীন দেশীয় জলবায়ু, অর্থাৎ পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ উদ্ভিদ এবং জলবায়ু, বা চীন দেশীয় উদ্ভিদ আর জলবায়ু দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল বরাবর এই অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলে যেহেতু চীন দেশে, এই অঞ্চলের জলবায়ুর কয়েকটা বৈশিষ্ট্য হলো, এই যে যে জায়গা, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে: এক, এখানে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র এবং শীতকাল শুষ্ক ও শীতল। দুই, গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা থাকে 7 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত প্রায় 150 সেন্টিমিটার। তাহলে চীন দেশীয় জলবায়ু অঞ্চলের, এই অঞ্চলের যে জলবায়ুটা দেখা যায়, এই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো জানা হলো: গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র, আর শীতকাল শুষ্ক ও শীতল, অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কম বা হয় না। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 25 ডিগ্রি সি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালীন গড় তাপমাত্রা থাকে এই অঞ্চলে 7 ডিগ্রি সি থেকে, এই যে জায়গা আছে 7 ডিগ্রি সি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার। দক্ষিণ আফ্রিকার যে চীন দেশীয় জলবায়ু, এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আমরা জানতে পেরে গেলাম। তাহলে এই জলবায়ু অঞ্চলের সঙ্গে ওই অঞ্চলের উদ্ভিদের কি সম্পর্ক, বা কোন কোন উদ্ভিদগুলি জন্মায়, সেই উদ্ভিদগুলি সম্পর্কে আমরা জানব। এই চীন দেশে আমরা দেখলাম, চীন দেশের জলবায়ু মানচিত্রে, ওই চীন দেশীয় জলবায়ু অঞ্চলের এই জায়গাটায় যে দেখা যায়, এই জলবায়ু অঞ্চলের কয়েকটা বৈশিষ্ট্য, যে উদ্ভিদগুলো আছে দক্ষিণ আফ্রিকার প্রভেদ দিলাম। বৈশিষ্ট্য হচ্ছে কি, এখন ওক গাছের প্রাধান্য বেশি দেখা যায়, ওক গাছের প্রাধান্য বেশি দেখা যায়। পাতাঝরা গাছও এখানে দেখা যায়, পাতাঝরা গাছও এখানে দেখা যায়, অর্থাৎ এই অঞ্চলে এখানে যে আছে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি, এই অঞ্চলে শীতকালে পাতাঝরা গাছও দেখা যায়, আর ওক গাছের প্রাধান্য এই অঞ্চলে বেশি থাকে। যেহেতু দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা বেশি থাকে ও প্রচুর বৃষ্টিপাত হয়, আর গাছগুলি শীতকালে পাতা ঝরা প্রকৃতির, অর্থাৎ শীতকালে পাতা ঝরে পড়ে যায়, ওক গাছের প্রাধান্য। এই দক্ষিণ পূর্বের চীন দেশীয় বা নাতিশীতোষ্ণ
উদ্ভিদ বা জলবায়ুর সম্পর্ক অঞ্চলগুলোতে দেখা যায়, এই অঞ্চলেই দেখা যায়। তাহলে আমরা আফ্রিকা মহাদেশের 7 ধরনের জলবায়ু এবং 7 ধরনের উদ্ভিদ সম্পর্কে জেনে গেছি। এই 7 ধরনের জলবায়ুগুলি হলো, এখানে দেখতে নেব, নিরক্ষীয় জলবায়ু ও উদ্ভিদ, ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা অঞ্চলের উদ্ভিদ, এটা আমরা আগের ক্লাসে জেনেছি, মৌসুমী জলবায়ু ও মৌসুমী অরণ্য, আর উষ্ণমরু উদ্ভিদ আর উষ্ণমরু জলবায়ুর সম্পর্ক আমরা এর আগের জেনে। আজকে 3টে সম্পর্কে জানলাম: ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং উদ্ভিদের সঙ্গে সম্পর্ক, নাতিশীতোষ্ণ তৃণভূমি ও উদ্ভিদের সঙ্গে সম্পর্ক, আর পূর্ব উপকূলীয় দক্ষিণ উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি বা চীনদেশীয় তৃণভূমি বা চীনদেশীয় জলবায়ু। এছাড়াও আফ্রিকা মহাদেশে আরও কয়েকটি ভাগের উদ্ভিদ দেখা যায়, যেমন পার্বত্য উদ্ভিদ, পূর্ব আফ্রিকার উচ্চভূমি ও দক্ষিণ আফ্রিকার পার্বত্য ভূমির অন্তর্গত কিলিমাঞ্জারো ও ড্রাকেন্সবার্গ পর্বতে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিলিমাঞ্জারো আছে আর ড্রাকেন্সবার্গ পর্বতের অঞ্চলগুলোতে পার্বত্য উদ্ভিদ দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও বৃষ্টিপাত পরিবর্তিত হয়, বিভিন্ন উচ্চতায় নানা ধরনের উদ্ভিদ জন্মায়। অধিক উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়, নরম কাঠের, পাতাগুলি শঙ্কু আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। শীতকালে যে বরফ পড়ে বা তুষার পড়ে, ওই তুষার বা বরফগুলোর হাত থেকে বাঁচার জন্য পাতাগুলি শঙ্কু আকৃতির হয়ে থাকে। তাহলে ওই পার্বত্য ভূমির উদ্ভিদ হলো পাইন, ফার, স্প্রুচ প্রভৃতি গাছ জন্মায়, তবে কোথাও নাতিশীতোষ্ণ পর্ণমোচী প্রকৃতির গাছও জন্মায়। এই ছিল আফ্রিকার 7 প্রকার জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ ছাড়াও আরও একটি ভাগের উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ। এবার আমরা আফ্রিকার বেশ কিছু পরিভাষা সম্পর্কে বা জানব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কারু কাকে বলে? প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে, কারু কাকে বলে? তো ড্রাকেন্সবার্গ, এখানে যে ড্রাকেন্সবার্গ পর্বত রয়েছে, এই ড্রাকেন্সবার্গ পর্বতের একদম দক্ষিণ অংশ থেকে ভূমিগুলি ধাপে ধাপে সমুদ্রের দিকে, দক্ষিণ অংশ থেকে ভূমিগুলি ধাপে ধাপে সমুদ্র উপকূলের দিকে নেমে গেছে। এখানকার যে প্রশস্ত ধাপগুলিকে স্থানীয় টোটেনটটদের ভাষায়, এই যে টোটেনটট বানান আছে এখানে, টোটেনটটদের ভাষায় কারু বলা হয়। এর মধ্যে অপেক্ষাকৃত এখানে যে ড্রাকেন্সবার্গ পর্বতের অংশে যে অপেক্ষাকৃত বড় ধাপগুলিকে বড় কারু আর ছোট ধাপগুলিকে ছোট কারু বলা হয়। তাহলে ড্রাকেন্সবার্গ পর্বতের দক্ষিণ অংশ থেকে ভূমিগুলি ধীরে ধীরে ধাপে ধাপে সমুদ্র উপকূলগুলিতে নেমে গেছে। এখানকার প্রশস্ত ধাপগুলিকে স্থানীয় ভাষায় টোটেনটটদের ভাষায় কারু বলা হয়। এর মধ্যে অপেক্ষাকৃত বড় ধাপগুলোকে বলা হয় বড় কারু আর ছোট ধাপগুলিকে বলা হয় ছোট কারু। প্রশ্ন হচ্ছে, সেন্টিনেল অব দ্য সাভানা কাকে বলে? আফ্রিকা মহাদেশের পার্ক সাভানা অঞ্চলে 3 মাস থেকে 5 মাস পর্যন্ত বৃষ্টিপাত হয় না, ফলে এখানে খরা প্রতিরোধ করতে পারে এরকম বৃক্ষ বাওবাব জন্মায়। এই গাছের গুড়িগুলি দেখতে বোতলের মতো এবং কম উচ্চতা বিশিষ্ট তৃণভূমির মাঝে গাছগুলি ছাতার মতো দাঁড়িয়ে থাকে। প্রহরীর মতো দেখতে লাগে বলে এদের সেন্টিনেল অব দ্য সাভানা বলা হয়। এই যে অঞ্চল,
এটা যে দেখা যাচ্ছে এটা যে সাভানা অঞ্চল, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে জিম্বাবুয়ে, আর সেখানে পার্ক সাভানা দেখা যায়। এই পার্ক সাভানা অঞ্চলেই বলছে 3 থেকে 5 মাস কোনো পার্ক সাভানা অঞ্চলে 3 থেকে 5 মাস কোনো রকম বৃষ্টিপাত হয় না, ফলে খরা প্রতিরোধ সক্ষম। এখানে যে একটা উদ্ভিদ বাওবাব জন্মায়, এই বাওবাব গাছ করে গুড়িগুলি দেখতে বোতলের মতো এবং কম উচ্চতা বিশিষ্ট তৃণভূমির মাঝে গাছগুলি ছাতার মতো দাঁড়িয়ে থাকে, প্রহীর মতো দেখতে লাগে বলে এদের সেন্টিনেল অব দ্য সাভানা বলা হয়। এবার আমরা যে বনভূমিগুলো আলোচনা করলাম, নিরক্ষীয় বনভূমি, সাভানা বনভূমি, ভূমধ্য সাগরীয় বনভূমি, জলবায়ু তৃণভূমিগুলো আছে। এবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা নিরক্ষীয় ভূমির কিছু অজানা তথ্য আমরা জানবো। এই যেটা অংশ, এটা নিরক্ষীয় জলবায়ু এবং নিরক্ষীয় বনভূমি এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক। তো এখানে কিছু একটা জেনে নিব কি নিরক্ষীয় অরণ্য নানা রকম ভয়ঙ্কর পশু পাখি ও বিষাক্ত কীটপতঙ্গের আবাসস্থল। এই আবাসস্থল তাহলে বিভিন্ন ধর কীটপতঙ্গ পোষা পাখি বসবাস করে। তারপরে সেট সি নামক বিষাক্ত মাছিটি এ অরণ্যের বাসিন্দা। অর্থাৎ নিরক্ষীয় অরণ্যে নানা রকম যে ভয়ঙ্কর পশু পাখি ও বিষাক্ত কীটপতঙ্গের আবাসস্থল হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। বিভিন্ন ধরনের জীবজন্তু পশু ইত্যাদি বসবাস করে, বিষাক্ত সাপ ইত্যাদি। তারপরে বিষাক্ত মাছিটি সেট সি এই অরণ্যের বাসিন্দা। এবার আসছে ভূমধ্য সাগরীয় জলবায়ু মানচিত্র দেখলে পেয়ে যাবে। এই যে সবুজের অংশ এখানে দেখা যাচ্ছে এটা ভূমধ্য সাগরীয় জলবায়ু, আর নিচের দিকে এই অংশ যে দেখা যাচ্ছে এটা হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ুতে এত পরিমাণ আঙ্গুর, লেবু, জলপাই প্রভৃতি উৎপন্ন হয় যে এই অঞ্চলকে বলে পৃথিবীর ফলের বাগান, অর্চার্ড অব দ্য আর্থ, বা ফলের ঝুড়িও বলা হয়ে থাকে। যদি বলে কোন জলবায়ুকে বলা হয়, ভূমধ্য সাগরীয় জলবায়ুকে বলা হয় ফলের বাগান বা ফলের ঝুড়ি। ক্রান্তীয় সাভানা, এই যে এলাকা আছে ক্রান্তীয় সাভানা যে অঞ্চল আছে, এই ক্রান্ত সাভানা তৃণভূমি অঞ্চলে হরিণ, জেব্রা, জিরাফ প্রভৃতি তৃণভোজী প্রাণী এবং এদের ভক্ষণ করার জন্য চিতাবাঘ, সিংহ, হাইনা প্রভৃতি মাংসাশী প্রাণী রয়েছে। মাংসাশী মানে যে সমস্ত প্রাণীগুলো মাংস খায়, অর্থাৎ ঘাস লতা পাতা ইত্যাদি নয়, ওদেরকে বলা হয় মাংসাশী। বিভিন্ন জীবজন্তু থাকায় সাভানা তৃণভূমিকে শিকারীদের স্বর্গ বলে। তাহলে সাভানা তৃণভূমি অঞ্চলে হরিণ, জেব্রা, জিরাফ প্রভৃতি তৃণভোজী প্রাণী এবং এদের ভক্ষণ করার জন্য চিতাবাঘ, সিংহ, হাইনা প্রভৃতি মাংসাশী প্রাণী রয়েছে। বিভিন্ন জীবজন্তু থাকার সম্ভাবনা সাভানা তৃণভূমিকে শিকারীদের স্বর্গ বলে, প্যারাডাইস অব দ্য হান্টার্স। সাভানা কথার অর্থ কি? সাভানা কথার অর্থ কি? সাভানা কথার অর্থ হলো তৃণভূমি। সাভানা কথার অর্থ হলো তৃণভূমি। এবার সাভানা তৃণভূমি অঞ্চলে ছাতার মতো মাথাযুক্ত বৃক্ষকে ড্যাশ বলে? অ্যান্সার হবে পার্কল্যান্ড সাভানা। সাভানা তৃণভূমি অঞ্চলে ছাতার মতো মাথাযুক্ত বৃক্ষকে সাভানা বলে।